পদ্মা সেতুর মধ্যে কয়টা খুঁটি আছে এটা আমি জেনে কি করব? মানে আমার এই বিসিএস ক্যাডার হওয়ার জন্য আমি যদি ওই খুঁটির সংখ্যা ঠিক না লিখতে পারি, আমার 1.20 মার্কস হয়তো কাটা যাবে। আমার কথা হচ্ছে আমি ব্র্যান্ড হব, মানুষ আমাকে দেখবে। আমি 19th and 20th চ্যাম্পিয়ন এন্ড বেস্ট স্পিকার। ওয়াও। আপনি যখন এর আগে একটা লোগো ক্যারি করতেন বা একটা আইডি কার্ড ক্যারি করতেন, এখন আপনি সম্পূর্ণ নিজের চাচ্ছেন, সেক্ষেত্রে কতটুকু টাফ এটা আসলে? এটা একদিক থেকে টাফ, আবার ইজিও। যেমন ধরেন আমাকে কোথাও কেউ আটকায় না। মানে আপনি এর আগে একটা পার্টিকুলার চ্যানেলকে আপনি ব্র্যান্ডে পরিণত করেছেন বা করছেন। ধরেন আমি অনলাইনে প্রথম যে কাজগুলো করছিলাম, আবারও বলছি আমি এন্টাইটেল ছিলাম না, তারপর কাজ করতে হয়েছে। পার্টিকুলার লাস্টলি আমি যে চ্যানেলটায় ছিলাম, তাদের যে অনলাইন প্ল্যাটফর্ম সেখানটায়, তো ওটা তো আসলে আমার মাধ্যমে ব্র্যান্ড হয়েছে। আমার সব সময়, আপনি যেহেতু অনলাইনে আপনি প্রচুর কাজ করছেন, আমাদের অনেকের আপনি আইকন, মানে হয়তো স্পোর্টস নিয়ে কাজ করেন না, বাট ওয়ে অফ ডুইং ইস্যুটা মাথায় থাকে। সো ওই জায়গা থেকে আমার মাথায় একটা জিনিসই কাজ করতো যে দেখেন আপনি ফুটেজ দেখাচ্ছেন, এটা দেখাচ্ছেন, ওটা দেখাচ্ছেন, মানে আপনাকে বলছি না যে আমরা যেটা করি, এবং ওটাকেই সাবজেক্ট বানাচ্ছেন। আমার কথা হচ্ছে আমি ব্র্যান্ড হব, মানুষ আমাকে দেখবে। আপনি কখনো আমার স্টোরিতে ওভাবে পাবেন না যে আমি ওই ফুটেজের ব্যাকগ্রাউন্ডে কথা বলতেছি। মানুষ আমি যেখানে বসে থাকবো আমাকে দেখবে। সো এটা আমি এস্টাবলিশ করেছি। আমি যখন এর আগে কাজ করেছি তখন আমি ভয়েস দিতাম, ওটার ফুটেজ দেখতো মানুষ, আর এখন আমি নিজে ফুটেজে পরিণত হয়েছি। এটা ইট ওয়াজ রিয়েলি টাফ, এবং এটা আমি মেক শিওর করেছি যে আমি এটা করব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো আজিম ভাই, আমরা শৈশব থেকে শুরু করতে চাই। আপনার বড় হওয়া, ছোটবেলা কোথায় কেটেছে সবকিছু মিলিয়ে? পঞ্চগড়ে। আমার জন্ম পঞ্চগড়, আমার এসএসসি এইচএসসি পঞ্চগড়। আমি সায়েন্সে ছিলাম, সেখান থেকে আমি ডিসাইড করলাম যে আমি হিউম্যানিটিসে যাব। আমার রেজাল্ট খুব ভালো ছিল ওই 2003, 4, 2 ওই সময়টায় জিপিএ 5 আসলে এইভাবে পাওয়া যেত না এখন যেভাবে হয় আর কি। তো ভালো রেজাল্ট ছিল। পরে আমার এটা নিয়ে গ্যাঞ্জাম লাগলো যে আমি কেন আসলে আর্টসে খারাপ ছাত্ররা পড়ে। সবচেয়ে নকল হতো যে কলেজে, ওই কলেজের নাম হচ্ছে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট, মানে খুব ব্যাড রেপুটেশন ছিল। আর্টসে পড়তে গেলে আবার কিছু সাবজেক্টের ব্যাপার থাকে, যেমন আপনি জিওগ্রাফি পাচ্ছেন কিনা, আপনার মনোবিজ্ঞান পাচ্ছেন কিনা, এইসব হিসাব টিকাস ছিল। তো আমি ওইখানটাই ভর্তি হলাম। এটা নিয়ে আরো বিশাল অপমান, দুর্নাম, ঠিক আছে, মানুষের অপছন্দ। বাট ওখান থেকেই আসলে আমার বেসিকটা, এন্ড দেন তো ঢাকা ইউনিভার্সিটি সরাসরি। সো আপনি মানে ঢাকাতে আসা বেসিক্যালি আপনার ঢাকা ইউনিভার্সিটিতে পড়া এই কারণে? একদমই। বাবা কি করতেন? আমার বাবা পলিটিক্স করতেন, বিজনেস করতেন, সোশ্যাল ওয়ার্ক করতেন। আমাদের আসলে ওই লোকাল এরিয়া বা লোকাল টাউনের বাবারা অনেক কিছুই করে, কিন্তু কোনোটাই আসলে মানে পার্টিকুলারলি দাঁড়ানোর মতো কোনো কিছু করে না। এরকম 12 মিশালি ছিলেন আমার বাবা। সো আপনি পরিবারের বড় সন্তান? আমি সবার ছোট। সবার ছোট। ভাই বোন কতজন আপনাদের? আমার হচ্ছে বড় ভাই ছিলেন, উনি নেই। আমার বড় বোন, আর এই তো আমি। সো বলতে গেলে আপনি হচ্ছেন পরিবারের কর্ণধার সেই অর্থে বলা চলে। সো কি হতো, মানে স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়বেন? এই টার্গেটটা সবসময় ছিল। আমার বড় ভাই, প্রয়াত বড় ভাই, উনি আসলে আমাকে এই জায়গাটার ব্যাপারে সবসময় ইন্সপায়ার করেছেন। সো এখানে সে কোন সাবজেক্ট? সোশ্যাল ওয়েলফেয়ার। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আসলে দিগন্তটা উন্মোচিত হয়ে যায়। লাইক আপনি প্রথম 6 মাস 1 বছর আপনি আসলে ডিসাইডই করতে পারেন না আপনি আসলে কোন দিকে যাবেন। সো আপনার আসলে কি ডিসিশন ছিল? লাইক সোশ্যাল ওয়েলফেয়ার বা আমাদের মতো আর্টস সাবজেক্টে যারা পড়ে, তারা বেসিক্যালি স্বপ্ন দেখে হচ্ছে বিসিএস করবে বা বড় কোনো এনজিওতে কাজ করবে। আপনার ক্ষেত্রে কি হলো? আমার না আসলে শুরু থেকে বিসিএসটা খুব বিরক্তিকর মনে হতো, ভেরি অনেস্টলি। আমার কাছে মনে হতো, দেখেন কিবরিয়া ভাই, মানে আপনিও তো ডিবেটের লোক, আপনার সাথে এই ব্যাপারটা ম্যাচ করবে হয়তো। বিসিএস এর পরীক্ষায় প্রিলিমিনারিতে আমাদের সময় পরীক্ষা এসেছে, এই যে এখানটা একটা আপনার ভ্যাসের মধ্যে আছে, এখানে কতগুলো হচ্ছে ডালপালা আছে, এইটা জেনে আমার এটা মুখস্থ করে আমার লাভটা কি? পদ্মা সেতুর মধ্যে কয়টা খুঁটি আছে এটা আমি জেনে কি করব? মানে আমার এই বিসিএস ক্যাডার হওয়ার জন্য আমি যদি ওই খুঁটির সংখ্যা ঠিক না লিখতে পারি, আমার 1.20 মার্কস হয়তো কাটা যাবে, এবং ধরেন আমি প্রিলিতে পাস করলাম না। এখন এই খুঁটির সংখ্যা যে জানলো সে পাস করলো আর আমি করলাম না, এটাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার কাছে কখনো ভালো মনে হয়নি। আমার কথা হচ্ছে যে আমি কতটুকু প্রেজেন্টেবল অন আ পার্টিকুলার ইস্যু, দ্যাট শুড বি দ্য প্যারামিটার অফ মাই মেরিট। আমি পদ্মা সেতুর খুঁটি গুনবো, যমুনা সেতুর উদ্বোধন কত তারিখে হয়েছে, এইটাতে আসলে আমার ইফেক্টিভিটি কি? মেবি আই এম রং, আমি বিশেষ কাটাতে ছোট করছি, এইটাতে আমার কাজটা কোথায়? একজন পুলিশ অফিসার হয়েছে, সে একটা বিশাল কেস উন্মোচন করার চেষ্টা করছে, তাই না?
অনেক বড় বড় আমরা তো দেখি যে বিশাল খুনের কাহিনী বের করে ফেলছে, এই যে পাশে আপনাদের হাতির ঝিল আছে, এখানে অনেক ঘটনা ঘটছে, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বের করে ফেলছে। এখন ও আবার ভর্তি পরীক্ষা মানে বিশেষ পরীক্ষার সময় হচ্ছে ওই কয় তারিখে হচ্ছে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে সেটা জানে, তো ওইটা তার ওই উন্মোচনে বা ওই ইনভেস্টিগেটিভ কর্মকাণ্ডে কোথায় কাজে লাগে না। ইনফ্যাক্ট এটা তো আমাদের শুধুমাত্র বিসিএস না, আমাদের পুরো একাডেমিক ডিসিপ্লিনে আমার এটা খুব ফাজলামো মনে হয় ভাইয়া, টু বি ভেরি অনেস্ট। আপনি যখন ইউনিভার্সিটিতে পড়ছিলেন তখন লাইক আপনি কি কোনো কিছু করছিলেন নাকি? টিউশনি করাতাম, এটা তো করাতেই হতো আসলে একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য। মামার হোটেলে যেন শুক্রবারে অন্তত কিছু খেতে। ওটা আছে নাকি এখনো? মামা মারা গেছে। মামা মারা গেছে অনেক বছরই হয়ে গেল, 6-7 বছর হয়ে গেল। খুবই ভালো মানুষ ছিল, খুবই ভালো মানুষ ছিল না? তারপরে আপনি রেডিওতে ক্যারিয়ার শুরু করলেন? রেডিওতে রাজু ভাই আমাকে কল করলো, উনিও ডিবেট করতো যে রিয়াসাত আসো কাজ করি। তো ওবিএ মানে আউটডোর ব্রডকাস্টার ছিল, আউটডোর ব্রডকাস্টিং, হ্যাঁ। ওটাতে প্রায় 2-2.5 বছর কাজ করার পরে ট্রাফিক আপডেট প্লাস অল দোজ হ্যাপেনিংস কোথায় কি হচ্ছে না হচ্ছে, মুখস্থ কথা, আদৌ জ্যাম আছে কিনা নাই সেটা নিয়ে হতো। তো আমাদের সুবিধা ছিল যে আমরা আসলে ট্রাফিক আপডেট দিতাম না, ফুর্তিতে এই ভেজালটা একটু কম ছিল, যেখানে বলা লাগতো না। তারপরে হচ্ছে আপনার টেলিভিশন ক্যারিয়ার, মাঝখানে আমি একটা 1 বছর গ্যাপ ছিল আমার, সেটা হচ্ছে ডিউডিসের প্রেসিডেন্ট হয়ে গেলাম। ও আচ্ছা, আপনি ডিবেটের ক্যারিয়ারটা নিয়ে আমরা একটু জানতে চাই। লাইক ইউনিভার্সিটিতে আসার আগে আপনি ডিবেট করতেন? হ্যাঁ, আমি যখন স্কুলে কলেজে পড়তাম তখন থেকে আমি ডিবেট করতেন। আমি 19th and 20th চ্যাম্পিয়ন এন্ড দ্য বেস্ট স্পিকার। ওয়াও ওয়াও। সো আপনি এদিকে ফুর্তিতে কাজ করছেন, ওদিকে বিতর্কে আপনার হচ্ছে এই অ্যাচিভমেন্ট। সো তখনও আপনি আসলে ক্যারিয়ার নিয়ে অতটা সিরিয়াস ছিলেন কিনা যে আপনি জার্নালিজমের দিকে? আমার কাছে একটা কনফিডেন্স ছিল কিবরিয়া ভাই, টু বি ভেরি অনেস্ট, যে আমি ভালো কিছু করব, যেটাই করি। মানে একটা কনসেপ্ট মাথার মধ্যে রাখতাম যে দেখেন এই সময়ে এসে না খেয়ে মরে যাব না। সবার মধ্যে যে কনসেপ্ট যে হচ্ছে চাকরি, সরকারি চাকরি, ব্যাংকের চাকরি, হ্যাঁ, লাইব্রেরিতে পড়তে পড়তে একদম প্যান্টের তলা ঘষা মানে উঠে যেতেছে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগতো না। ভালো লাগতো না ওই কারণেই যে আসলে পড়ার সিস্টেমটা আসলে ভালো না। যদি সিস্টেম আপনার ভালো না লাগে, আপনি স্লাইড ক্যালিপার্স দেখতেছেন কিন্তু আপনি হচ্ছে প্রপার ওটার ইউটিলাইজেশন আপনি জানছেন না, দেখছেন না, আপনার সেই টিচার নেই, আপনার সেই ল্যাব নেই, আপনি কিন্তু মজা পাবেন না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো আমার কাছে মনে হতো যে কিছু একটা করব, ভালো কিছুই করব, কি করব জানতাম না, কিন্তু কিছু একটা ভালো কিছুই করব, এইরকম একটা কনফিডেন্সের জায়গা সবসময় ছিল। বিতর্ক করতে করতে যখন আমি রেডিও ফুর্তিতে জয়েন করি তখন আমার টুকটাক টেলিভিশনে অফার আসা শুরু করেছিল, যে কারণ ক্যাম্পাসে তো বড় ভাইরা হচ্ছে বিভিন্ন টেলিভিশনে কাজ করে, অনিমেষ দাতা এরা হচ্ছে যারা জগন্নাথ হলের হয়ে 18তম চ্যাম্পিয়ন হলেন। তো ওই সুযোগটা ছিল যে কেউ না কেউ কোনো একটা জায়গায় এনগেজ করায় দিবে। তো ফাইনালি আসলে ওইভাবেই হয়েছে।